ছাব্বিশের ভোটে তৃণমূলের বিজয় নিশ্চিত, এই কথাটা আমি বলছি না, বিজেপির একজন তোঘড় নেতা তিনি বলেছে। এবং ইতিমধ্যে যেটা শোনা যাচ্ছে কালকের রিপোর্ট, যে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে নাকি তৃণমূল থেকে আহ্বান জানিয়েছে যোগদান করার জন্য। কথাটা কতটা সত্যি কতটা মিথ্যা তা আমি আপনাদেরকে আজকের ভিডিওতে বলবো। তার আগে বলি, নমস্কার বন্ধুরা, আমি মানু, আপনাদেরকে অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল মানু পাত্রতে। বন্ধুরা, নদিয়ার কৃষ্ণনগরে কাল বিজেপি কর্মী সংগঠনে বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই কথাটা খোলাসা করেছে যে 2026-এর ভোটে তৃণমূলের বিজয় নিশ্চিত, কেউ রদ করতে পারবে না। তার অনেক কারণ আছে। কারণ এই যে এসআইআরটা শুরু হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, দেখুন টোটাল 12টা রাজ্যে এসআইআর ঘোষণা করা হয়েছে, কিন্তু কোথাও কোনো গন্ডন নাই, ঝামেলা নাই, আন্দোলন নাই। তামিলনাড়ু, ওইখানে একটা অন্য পার্টি চলে, সেইখানেও কিন্তু এই এসআইআর নিয়ে কোনো ঝুট ঝামেলা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যাচ্ছে না। যত ঝুট ঝামেলা দেখতে পাওয়া যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে, মানে কিভাবে এসআইআরটাকে আটকানো যায় সেই নিয়ে কিন্তু উন্মুখ চেষ্টা চালিয়ে যাচ্ছে টিএমসি সরকার। কিন্তু একের পর এক খেলা, একের পর এক প্ল্যান তাদের ব্যর্থ হয়ে যাচ্ছে। একজন মৃত ব্যক্তিকে তাকে নাকি বলছে এসআইআর বা এনআরসির কারণে মারা গেছে, কিন্তু কি কারণে মারা গেছে সেটা প্রুফ করতে পারে নাই। তবে এই যে ঘটনাটি ঘটেছে, ওনার যে ফ্যামিলি ওই যে চিঠি যে বলেছে নাকি লেখে মরিছে যে আমি এনআরসির কারণে মরেছি, ওনার ফ্যামিলির থেকে কি বলছে এটা সম্পূর্ণ একটা সাজানো নাটক। কারণ ওনার হাতের 5টা আঙুল থাকেনি, সেই কারণে তৃণমূল সরকার চাইলে এই ঘটনাটার প্রুফ করতে পারত। কারণ রাজ্যের যে পুলিশ আছে তৃণমূলের হাতে ধরা, যেদিকে চালাবে সেদিকেই তারা চলবে। এই ব্যাপারে যদি গুরুত্ব দিত সঠিকটা কিন্তু মানুষের সামনে আনতে পারত, তা কিন্তু আনে নাই। এবং আরো অনেক কাণ্ড আমাদের পশ্চিমবঙ্গে বিগত 5 বছরে ঘটেছে। আরজি কর থেকে শুরু করে, আরজি করে যে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছিল এখনো পর্যন্ত তার ন্যায্য বিচার হয়নি। মাঝে মধ্যে আন্দোলনে নামছে, মার খাচ্ছে ওই মেয়েটির বাবা মা। রিসেন্ট যে ঘটনাটি ঘটলো দুর্গাপুর আইকিউসিটি মেডিকেল কলেজে 19-এর মেয়েটির সঙ্গে, আপনারা দেখলেন দিদি সেই সময় কি বলল, যে মেয়েদেরকে রাত্রে 6টা বা 8টার পর বেরোনো উচিত নয়। মেয়েরা যদি 6টার পর বা 8টার পর যদি না বের হতো, এই যে 2025-এ ওমেন ওয়ার্ল্ড কাপ হলো, এই যে আমাদের ইন্ডিয়া ওমেন টিম জিতল, তারা কখনো এই কাপটা আমাদের ভারতবর্ষে আনতে পারত না যদি 6টার পর বা 8টার পর যদি বের না হতো। অনেকেই মহিলা সোনার মেডেল পর্যন্ত আনছে, অনেক অনেক প্রতিযোগিতায় জিতে, তারা আনতে পারত না। সেইটা তো ছাড়ো। এবং কি বললো, এটা যেহেতু একটা বেসরকারি মেডিকেল কলেজ, এর জন্য দায়ী বেসরকারি কর্তৃপক্ষ। এই ক্ষেত্রে সরকারের তরফ থেকে কোনো সাহায্য করা যাবে না ডাইরেক্ট। এবং কসবা ল কলেজের কাণ্ডটা আপনারা তো দেখলেন। রিসেন্ট যে 40,000 চাকরি বাদ গেল, 38,000 বা 40,000 মানুষ আন্দোলন করছিল, যে সমস্ত টিচার বাদ গেছিল তাদের কি ন্যায্য চাকরি ফিরিয়ে দেওয়া হলো কি? হলো না। আন্দোলন করেও কোনো লাভ হলো না, অপরন্ত পুলিশের কাছ থেকে লাঠি পিটিয়া, থেতলামি সমস্ত রকম খেলো। ভাবতে পারছেন একজন টিচার, তার অবস্থা কি, তার অবস্থানটা কোথায়? অনেকেই কারণ আছে। আমাদের দিদি চাইলে কিন্তু পারত, কারণ ওএমআর সিটটা যদি বের করে দিত, দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যেত। এই যে এসএসসি পরীক্ষা আরো হলো রিসেন্ট রিটার্ন করে,
এটার কোনো দরকার ছিল না। এই যে রিসেন্ট যে পরীক্ষাটা হলো এসএসসি, সেটাতে গাফলাতি হবে না, কি গ্যারেন্টি আছে? গাফলাতি হতেই পারে, কারণ 26-এ ভোট, ভোটের আগে রেজাল্ট বেরোবে বলে আমার মনে হয়নি, তারপর দেখা যাক কি হয়। সেই সব কিন্তু যদি চাইতো চুটকি বাজিয়ে দিদি কিন্তু সমাধান করতে পারত, কারণ তিনি একজন মুখ্যমন্ত্রী প্লাস পুলিশ মন্ত্রী, তার হাতে ফুল পাওয়ার মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী, কিন্তু কিছুই করতে পারেনি। ইতিমধ্যে আজ যেটা শোনা যাচ্ছে, কার নাকি যিনি বড় চোর শিক্ষামন্ত্রী জেল থেকে বেরিয়েছে, তার আবার বিশাল একটা আওয়াজ। রাস্তায় দেখছি অনেক মানুষ দাঁড়িয়েছে, বড় বড় ফুলের তোড়া নিয়ে গলায় পরি দিচ্ছে, হাতে দিচ্ছে, যেমন ওয়ার্ল্ড কাপ জয় করে আমাদের পশ্চিমবঙ্গে ফিরেছে। যেমন রিচা ঘোষকে যেভাবে সম্বর্ধনা দিল আমাদের পশ্চিমবঙ্গের মানুষ, কারণ ওনার বাড়ি তো শিলিগুড়িতে, একজন মহিলা টিমের একজন তগড় প্লেয়ার রিচা ঘোষ, ওনার নামে দিদি নাকি বলেছে একটা স্টেডিয়াম করে দিবে। সেটা একটা আমাদের পশ্চিমবঙ্গের মানুষের কাছে গর্বের বিষয়, সেটা নাহলে ঠিক আছে। কিন্তু এই যে একের পর এক যে আন্দোলন পশ্চিমবঙ্গে ঘটেই চলেছে, এবং যেভাবে রেপের সংখ্যা বাড়ছে, এবং যেভাবে এই যে কয়লা চুরির থেকে, বালি চুরির থেকে, সমস্ত কিছু গরু চুরির থেকে, এইগুলো যদি চাইতে চুটকি বাজিয়ে কিন্তু সলভ করতে পারত। আর দিদির সব থেকে বড় যেটা বিষয়, তিনি যখন রাজনীতিতে আসে তিনি অনেক কিছুই বলেছিল যে আমি মুখ্যমন্ত্রী পদে যখনই বসবো আমাদের পশ্চিমবঙ্গে শিল্প আসবে, উন্নয়ন আসবে, সবই আসবে। কিন্তু সেই সব কোনো কিছুই দেখতে পাচ্ছি না। অনেক অনেক শিক্ষিত ছেলে কি করছে, চাকরি না পেয়ে টোটো চালাচ্ছে, কেউ দুধ ব্যবসা করছে, অনেক ছেলে বাইরেও পর্যন্ত পালিয়ে যাচ্ছে। কি করবে? পশ্চিমবঙ্গে চাকরি নেই। দিদি কি করছে উন্নয়নের দিকে? কন্যাশ্রী, রূপশ্রী, আরো যে সমস্ত প্রকল্পগুলো আছে, কেউ মরে গেলে 2000 টাকা করে দিচ্ছে, সেই সব। আরে দিদি, এইসব 2000-1000 টাকা কেউ চায়নি, মানুষ চাইছে কাজ, শিল্প। সেই তো শিল্প আমাদের পশ্চিমবঙ্গে কোনো নেই এবং আনতেও পারেনি। শিল্পর দিকে দিদি কি বলছে? চপ শিল্প। একজন গ্রাজুয়েট ছেলে সে চপ শিল্প করবে? এটা ভাবা যায়? মানে ওনার যেটা কথা বলার ধরন, কথা বলার কিন্তু ধরন সম্পূর্ণ আলাদা। আর যেটা শোনা যাচ্ছে, এই যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তৃণমূল থেকে আহ্বান জানিয়েছে যোগদান করার জন্য, কারণ রিসেন্ট অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন্দ্রের নিয়ে একটা বিশাল বড় খোলাসা করেছিল। এই যে খোলাসাটা করেছিল, আমার মনে হয় না যারা বিজেপি করে অনেকে নেতা আছে ডাইরেক্ট এরকম ভাবে বলতে পারবেন না। ওনার তো মানে যেটা আমি সাহস, সেই প্রসঙ্গে আমি যাব না, কারণ উনি একজন বিচারপতি। কারণ বিগত কয়েক বছর ধরে তিনি ন্যায্য যেটা সেটাই বলে আসছে, সেইভাবে তিনি এই কথাটাও ন্যায্য বলেছে। সত্যিই তো এই রানিং সরকারের এমন কিছু নেতা আছে যাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা অনেক কিছুই আছে, কিন্তু কেন্দ্রের থেকে সিবিআই বলুন, ইডি বলুন, সেরকম কোনো স্টেপ নিচ্ছে নাই। সেই কথাটাই তিনি খোলাসা করেছেন। সেই জন্য এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে একটুকু তুমুলভাবে আলোচনা হচ্ছিল, সোশ্যাল মিডিয়াতে মানুষ করছিল। সেই ব্যাপারে ওনার যে কিছু যায় আসবে আমার কিছু মনে হয়নি, কারণ ওনার যেটা কথাবার্তা সেইটা বলেছে, সরল মনে সরলভাবে সঠিক কথাটাই তুলে ধরেছে। এর মধ্যে কোনো প্যাচ কোনো কিছুই নেই। ওনার যেটা কথা বলার ভাষা আমি শুনেছি, প্যাচ পাচের কোনো প্রশ্নই নেই, বা কেউ যে ওকে চাপ দিয়ে বলা করেছে এমনটাও কিছু নেই, কারণ তিনি একজন বিজেপি সংসদ এমপি বটে। কারণ কোনো রাজনৈতিক দলের নেতা বা কর্মীরা বা নেত্রীরা চাইবেন না তার পার্টিকে খারাপ কিছু বলবো, কিন্তু ওই পার্টির মধ্যে যদি কোনো খারাপ কিছু ঘটে সেইটা কিন্তু অনেকেই বলে যার মধ্যে অসীম সাহস থাকে। সেই সাহসটুকুই দেখিয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
আর এই যে আহ্বান দেওয়ার ডাকটি দিয়েছে, কথাটা যতদূর সম্ভব 100% সত্যি নয়। তবে শ্রমিক ভট্টাচার্য এই বিষয়ে কিছু বলেছে, সেইটা আপনারা আগে শুনুন, তারপর আমি আপনাদেরকে বলছি। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম উচ্চারণ করবার আগে একবার 40,000 যে চাকরি বিক্রি করেছেন তার উত্তর দিন। পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা ব্যবস্থা যে ধ্বংস করেছেন তার কি করবেন? আগে ওএমআর শিটটা বার করুন গর্তের ভেতর থেকে, তারপরে তো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন। ওগুলো নিয়ে আসবেন, নিয়ে এসে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে পারেন। তবে বিদায় নিশ্চিত, আর দীর্ঘদিন ওনাকে কষ্ট করে ওই চেয়ারে বসতে হবে না। এই যে এত সিবিআই এত ইডি করছেন, কিন্তু তার তো শেষ পরিণতিতে কিছুই হচ্ছে না, মানুষ তো একটা ভরসা হারিয়ে ফেলছে। মানুষ ভরসা হারাচ্ছে না, নিচুতলার মানুষদের মানুষ ভরসা হারায়নি। এখনো তৃণমূল পরিবারের যারা খুন হয়েছেন প্রত্যেকেই সিবিআই তদন্তের দাবি করছেন। মানে তৃণমূল পরিবারেরই তৃণমূলের এই পুলিশ সিআইডির ওপরে কোনো আস্থা নেই। মানুষের আস্থা আছে এখনো ইডি সিবিআই এর ওপরে, কিন্তু মানুষ বিরক্ত হচ্ছে, মানুষ একটু আশাহত হচ্ছে। আবার মানুষের দীর্ঘসূত্রে থাকে, তো আইন চাপা পড়ে না। নরেন্দ্র মোদীর সরকার দুর্নীতির ক্ষেত্রে 0 টলারেন্সের নীতি নিয়ে কেউ চাপা পড়েনি। তো এই পরিস্থিতি শ্রমিক ভট্টাচার্য কি বললো আপনারা শুনলেন, যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামটা উচ্চারণ করার আগে যে কাণ্ডগুলো ঘটিছে সেইগুলো আগে সমাধান করুন। কথাটা একদম সঠিক বলেছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দলে টানার অনেক কারণ আছে, কারণ তিনি একজন রাজনীতিবিদের সাথে সাথে হাইকোর্টের বিচারপতিও বটে, সেইটা সবসময় খেয়াল করে রাখবেন। হয়তো তৃণমূল যে খেলাগুলো সাজাচ্ছে একা ঠিক মতো গুছাতে পারছে না, সেই কারণেও হয়তো তাকে আহ্বান জানাতে পারে। আরও অনেক কিছু কারণ থাকতে পারে, সেইগুলো আমার জানা নেই। সেইগুলো যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আরও যে কারণগুলো, এই যে এসআইআরকে নিয়ে ইতিমধ্যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে 30 থেকে 40% যে সমস্ত রোহিঙ্গা ঢুকিছিল তারা কিন্তু একের পর এক পালিয়ে যাচ্ছে। এই যে রিসেন্ট যে ঘটনাটি ঘটলো মুর্শিদাবাদে, 160টি মুসলিম পরিবার বিজেপিতে যোগদান করল। মুর্শিদাবাদ মতো জায়গাতে যেখানে খাস তৃণমূল, মানে তৃণমূল ছাড়া ওইখানের মানুষ অন্য কোনো পার্টিকে চিনতেও নাই, সেই জায়গাতেও পরিবর্তন আপনারা ভাবতে পারছেন। তার মানে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ আস্তে আস্তে সবটাই বুঝতে পারছে, এই কারণেই মানুষ চাইছে এবার পার্টিটা পরিবর্তন হোক। বিগত অনেক বছর হলেও, তারপর দেখা যাক 2026-এর রেজাল্ট কি হয়। তবে 2026-এ যদি তৃণমূল রিসেন্ট সরকার গঠন করতে পারে, মানে এই যে সমস্ত খেলাগুলো আপনারা দেখলেন এইগুলো তো হচ্ছে চুনোপুটি, এর থেকেও বড় বড় খেলা আপনারা দেখতে পাবেন। এবং এই তৃণমূলের বিরুদ্ধে অনেকেই বড় বড় কথা বলেছে, তাদেরকেও কিন্তু ছেড়ে কথা বলবেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা ব্যানার্জি, সেটা আপনারা সকলেই জানেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানে আমি স্টপ করছি। ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন। আপনাদের যদি মূল্যবান কোনো বক্তব্য বলার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই চ্যানেলে নতুন যারা ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বিগত 5 দিন ভিডিও আপলোড না করার কারণে আমার চ্যানেলটার ইমপ্রেশন অনেক ডাউন হয়ে গেছে। বন্ধুরা, একটু সাপোর্ট করুন, যতদূর পারেন আপনাদের ফ্রেন্ড সার্কেলকে আমার ভিডিওটা শেয়ার করুন মাস্ট। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখুন। নমস্কার।